পর্যায় 7টি, গ্রুপ রয়েছে 18টি। এই যে 118টি মৌল, এই মৌলের মধ্যে 3 ভাগে বিভক্ত করা যায়। এক হলো ধাতু, অধাতু, আর এটাকে বলা হয় হলো অপধাতু। অপধাতু। ধাতুর সংখ্যা 94টি, অধাতুর সংখ্যা রয়েছে আমাদের 18টি, অপধাতু রয়েছে 6টি। এখন ধাতু কাকে বলে, অধাতু কাকে বলে এবং অপধাতু কাকে বলে? ধাতু যে সকল মৌল ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে বলা হয় ধাতু। অধাতু যারা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে বলা হয় অধাতু। অপধাতু এরা ধাতু অধাতু উভয়ের ন্যায় আচরণ করে। কিন্তু অপধাতু যে 6টি, এটা আমাদের লাগবে। অনেক সময় এমসিকিউ দিয়ে দেয় যে নিচের কোনটি অপধাতু বা নিচের কোনটি অপধাতু নয়। এই অপধাতু আমরা এটা মূলত এভাবে মনে রাখতে পারি, এটা ছন্দের মাধ্যমে। জি স্যার আসেন সাবধানে টুলে বসেন, জি স্যার আসেন সাবধানে টুলে বসেন। তাহলে ছন্দটা লিখে ফেলি, জি স্যার আসেন সাবধানে টুলে বসেন। জি স্যার আসেন সাবধানে টুলে বসেন। জিতে কি? জিতে হলো আমার, সরি, জিই এস আই অসেন্তে এ এস, জার্মেনিয়াম সিলিকন আর্সেনিক, এস বি টুলে, অর্থাৎ টিই। টুলে বলতে টিই কি আমরা বুঝবো, টেলিয়াম। আরেকটা হলো বসেন, বতে বরুণ। এই 6টা হলো আমার অপধাতু এবং এই 6টা অপধাতু আমরা মনে রাখবো। এবার জি স্যার আসেন সাবধানে টুলে বসেন। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। আরেকবার সামারাইজ করে দিচ্ছি যে পর্যায় সারণীতে 7টি পর্যায়, 18টি গ্রুপ। একটা বিষয় লিখতে বলে গেছি, পর্যায় সারণীর জনক। পর্যায় সারণীর জনকটা কি হবে? পর্যায় সারণীর জনক হলেন মেন্ডেলিফ। মেন্ডেলিফ পর্যায় সারণীর জনক মেন্ডেলিফ। 7টি পর্যায়, 18টি গ্রুপ, মৌল রয়েছে 118টি, ধাতু রয়েছে 94টি, অধাতু রয়েছে 18টি, অপধাতু রয়েছে 6টি। এবং 6টি অপধাতু আমরা মনে রাখবো কোন ছন্দ দিয়ে, জি স্যার আসেন সাবধানে টুলে বসেন। যে পর্যায় সারণীটা কি? একে বলা হয় রসায়নের মানচিত্র। তাহলে পর্যায় সারণীকে বলা হয় কি? পর্যায় সারণী যাকে বলা হয় রসায়নের মানচিত্র। আরেকটা এমসিকিউ, এই যে পর্যায় সারণীটা আসলে ভিত্তিটা কি? এই পর্যায় সারণী কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? পর্যায় সারণীর ভিত্তি, পর্যায় সারণীর ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস। পর্যায় সারণীর ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস। নতুন একটি টার্ম চলে এসেছে, ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাস ছাড়া আমরা রসায়ন আসলে পড়তে পারি না। যতগুলো মৌল রয়েছে সকল মৌলেরই ইলেকট্রন বিন্যাস রয়েছে। এখন ইলেকট্রন বিন্যাস যদি পড়তে যাই, সবাই এটুকু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা খাতায় নোট করে রাখতে পারো বা ভিডিও পজ করে দেখতে পারো। ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস। এখন আমরা শিখবো ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে মৌল লাগবে, মৌলের পারমাণবিক সংখ্যা। এসএসসির জন্য প্রথম 30টা মৌল মুখস্থ রাখতে হবে। এর পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর,
এবং মনে রাখতে হবে যে যতগুলো যেটা পারমাণবিক সংখ্যা সেটাই তার প্রোটন সংখ্যা। লিখে রাখতে পারো পারমাণবিক, যেটা পারমাণবিক সেটাই প্রোটন। পারমাণবিক সংখ্যাকেই প্রোটন সংখ্যা বলা হয় এবং এই পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা অর্থাৎ একটি মৌলে যত পারমাণবিক সংখ্যা ঠিক ততগুলোই ইলেকট্রন থাকবে। উদাহরণের জন্য প্রথমে ইলেকট্রন বিন্যাসটা মুখস্থ রাখতে হবে। 1s 2s 2p 3s 3p 3d 4s। 1s 2s 2p 3s 3p 3d 4s এটুকু ইলেকট্রন বিন্যাস মুখস্থ রাখতে হবে প্রথম 30টা মৌলের ইলেকট্রন বিন্যাস করার জন্য। তো প্রথম যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি 1 2 2, প্রথমে যে সংখ্যাগুলো রয়েছে এটা আসলে কি? একে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। কি বলা হয়? প্রধান কোয়ান্টাম কোয়ান্টাম সংখ্যা। আর এই যে এস পি ডি এফ এগুলোকে কি বলা হয়? একে বলা হয় এসপিডিএফ। এগুলো হলো অরবিটাল। অরবিটাল মৌলের আমরা জানি তৃতীয় অধ্যায়ে পড়ে এসেছি যে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে শক্তি স্তরগুলো সেটাই যেখানে ইলেকট্রন অবস্থান করে তাকে বলা হয় অরবিট। আর অরবিটালটা কি? ইলেকট্রন যে স্থানে সর্বোচ্চ পরিমাণ পাওয়া যায় তাকে বলা হয় অরবিটাল। যে অর্থাৎ 90 থেকে 95% ইলেকট্রন যেখানে পাওয়া যায় তাকেই বলা হয় অরবিটাল। তাহলে সংখ্যাগুলো আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা এসপিডিএফ, এগুলো অরবিটাল। আর একটা অরবিটালও রয়েছে এস এফ। এই মানগুলো জানা থাকা লাগবে যে এস পি ডি এফ তিনটা অরবিটাল। এই তিনটা অরবিটাল চারটা অরবিটাল, ইলেকট্রন ধারণ ক্ষমতা। এস এ সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধারণ ক্ষমতা, পি সর্বোচ্চ 6টি ইলেকট্রন ধারণ করতে পারে, ডি সর্বোচ্চ 10টি ইলেকট্রন ধারণ করতে পারে, এফ সর্বোচ্চ 14টি ইলেকট্রন ধারণ করতে পারে। তাহলে এস 2টি, পি 6টি, ডি 10টি, এফ 14টি ইলেকট্রন ধারণ করতে পারে। এখন আমরা আসি ইলেকট্রন বিন্যাস। এটুকু আশা করি সবাই তুলতে পেরেছো, নোট করে রাখবে। মুছে দিচ্ছি। ইলেকট্রন বিন্যাস উদাহরণের জন্য ধরি অক্সিজেন নিলাম। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8, তার মানে এর ইলেকট্রনও 8। এভাবেই লিখব 1s 2s 2p। আচ্ছা, 8টা ইলেকট্রন মনে হয় এখানে ফিল আপ হয়ে যাবে। এস এ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, তাহলে 8টা সর্বোচ্চ ইলেকট্রন আছে 8টা, এস এ দিলাম 2টা, তাহলে থাকলো 6টা। এখন আমার হাতে 6টা ইলেকট্রন রয়েছে। পরে আবার এস রয়েছে, এস এ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, তাহলে 2 2 4টা গেল, 8টার ভিতর 4টা গেল, হাতে রয়েছে এখন 4টি। পিতে ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি, হাতে আছে 4টি, ধারণ ক্ষমতা 6টি, তার মানে এখানে পুরোটাই দেওয়া যাচ্ছে 4টি। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তার মানে ইলেকট্রন রয়েছে 8টি। 1s, এস এ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, এস এ 2টা দিলাম, পরে আবার এস রয়েছে এখানেও 2টা দিলাম, 4টা হয়েছে। এখন আমার কাছে 4টি ইলেকট্রন রয়েছে। তো পিতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি, হাতে 4টি যেহেতু রয়েছে 4টি দেওয়া যাচ্ছে। আরেকটা উদাহরণ দেওয়া যায়, ধরি ফসফরাস। ফসফরাসের 15, পারমাণবিক সংখ্যা 15। 1s 2s 2p 3s 3p। এস এ সর্বোচ্চ 2টি, এস এ 2টি, পিতে সর্বোচ্চ 6টি, 2 2 4 6 10টা, 15 হইতে এখনো 5টা বাকি আছে আমার। এস এ সর্বোচ্চ 2টি, কয়টা হলো? 2 2 4 6 10 2 12, আছে কত? 15, তার মানে এখন আমার হাতে 3টা আছে। পিতে সর্বোচ্চ 6টা দেওয়া যায়, তার মানে 3টা আছে, 3টাই দেওয়া যাচ্ছে। এটা হলো আমার ইলেকট্রন বিন্যাস। যারা বোঝোনি ভিডিওটি পজ করে আবার দেখে নিতে পারো। আরেকটু উদাহরণের জন্য আরেকটা দেওয়া যায়, জিঙ্ক। জিঙ্কের হলো 30। আমরা হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত এই প্রথম 30টা মৌল একদম মুখস্থ রাখবো, পারমাণবিক সংখ্যা আকারে মুখস্থ রাখবো। জিঙ্ক 1s 2s 2p 3s 3p 3d 4s।
জিঙ্কে ইলেকট্রন রয়েছে 30টি, এস এ 2টা দিলাম, এখানে 2টা দিলাম, 4টা হলো। পিতে সর্বোচ্চ 6টি দেওয়া যায়, 10টা হয়েছে। এস এ 2টা সর্বোচ্চ 2টা দেওয়া যায়, 12টা হয়েছে। পিতে সর্বোচ্চ 6টা দেওয়া যায়, তাহলে কয়টা হলো? 18টা। এইবার এবার খেয়াল করে 3D এবং 4s এ যখন ইলেকট্রন দিতে যাব, আমার প্রথমে ইলেকট্রন যাবে এস অরবিটালে। এ পর্যন্ত 18টা হয়েছে, এস এ সর্বোচ্চ ইলেকট্রন দেওয়া যায় 2টা, তাহলে 18 2 20, 30টা ইলেকট্রন। আমার হাতে এখনো 10টি ইলেকট্রন রয়েছে, তাহলে ডিতে সর্বোচ্চ দেওয়া যায় 10টি। আমি আবারও সামারাইজ করে দিচ্ছি। জিঙ্কে ইলেকট্রন রয়েছে, জিঙ্কের পারমাণবিক সংখ্যা 30, তার মানে ইলেকট্রন রয়েছে 30টি। 1s, এস এ সর্বোচ্চ 2টি দেওয়া যায়, তো এস এ 2টি দিলাম, এখানেও 2টি দিলাম। পিতে সর্বোচ্চ ইলেকট্রন দেওয়া যায় 6টি, এখানে 6টি দিলাম। এস এ রয়েছে 2টি, তো হিসেব করে দেখো 2 2 4 6 10, 2 12, 6 18, এখনো 12টি রয়েছে। তো আমি কি করব, আগে এস অরবিটালে দিব। এস এ সর্বোচ্চ 2টি দেওয়া যায়, এস অরবিটাল আগে ফিল আপ করলাম 2টি দিয়ে, তাহলে 20, হাতে এখনো 10টি রয়েছে, ডিতে দিলাম 10টা, ডিতে সর্বোচ্চ 10টি দেওয়া যায়। প্রথম হাইড্রোজেন থেকে 30 নাম্বার মৌল জিঙ্ক পর্যন্ত সবটির একই ইলেকট্রন বিন্যাস, তবে 2টি ব্যতিক্রম রয়েছে, 2টি মৌলের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম রয়েছে। এখন আমরা ব্যতিক্রমী 2টা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখব। ব্যতিক্রমী 2টা হলো ক্রোমিয়াম, পারমাণবিক সংখ্যা 24, আরেকটা কি কপার, পারমাণবিক সংখ্যা 29। তো ক্রোমিয়ামের ক্ষেত্রে কি ব্যতিক্রম? 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s। কি করব, 24টার মধ্যে দুটা 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 করে দিয়ে গেলাম। 2 2 4 6 10, আরো 2 12, 6 18, এখনো 6টি আমার হাতে রয়েছে। তাহলে কি করব, এস এ 2টা দিলাম, ডিতে 2টা, তারপর 20টা, হাতে এখনো 4টা রয়েছে, তার মানে এখানে 4টা দিলাম। কিন্তু আমার এই ইলেকট্রন বিন্যাসটা ভুল। কেন ভুল? এই যে ডি অরবিটাল কখনো 4টা বা 9টা, অর্থাৎ এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা বলছে? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ডি অরবিটাল 10টা। তো 10টার ক্ষেত্রে যদি কখনো ডিতে 9টা বা ডিতে 4টা ইলেকট্রন হয়, সেক্ষেত্রে এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন এসে ডিতে দিতে হবে। যদি ডিতে দেওয়া যায় তাহলে 9-এর কাছে হয়ে যায় 10, আর যদি 4 থাকে তাহলে একটি ইলেকট্রন দিলে সেটা হয়ে যায় 5। অর্থাৎ 10 হলো সে পূর্ণতা লাভ করলো, 5 হলে সে অর্ধপূর্ণ হলো। কেন তাকে পূর্ণ বা অর্ধপূর্ণ করলাম? কারণ ডি অরবিটাল বা যে কোনো একটা অরবিটাল এর যদি ইলেকট্রন পূর্ণ বা অর্ধপূর্ণ থাকে, তবে মৌলটি অধিক পরিমাণে স্থিতিশীলতা অর্জন করে। এখন ক্রোমিয়ামকে স্থিতিশীলতা অর্জনের জন্য এই এস অরবিটালের 2টি ইলেকট্রন হতে একটি ইলেকট্রন ডি অরবিটালে চলে যাবে। যখন ডি অরবিটালে চলে যাবে তখন ডিতে হবে 5টা, এসে হবে 1টা। এটাই হলো আমার ব্যতিক্রম। একইভাবে কি রয়েছে, কপার 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, এতে 6টা। তাহলে এই পর্যন্ত 18টা হয়েছে। এখন যদি এস এ 2টা দিই তাহলে 20টা, 29-এর মধ্যে 20টা ফিল আপ, হাতে ইলেকট্রন রয়েছে আমার 9টা, তাহলে ডিতে পড়তেছে 9টা। কিন্তু ডিতে তো 9টা দেওয়া যাবে না, কারণ ডি অরবিটালকে কখনোই অর্ধপূর্ণ বা পূর্ণতার কাছাকাছি রয়েছে এরকম রাখা যাবে না। তো ডিতে কখনো 4টা বা 9টা এরকম অবস্থায় ইলেকট্রন থাকে না। এখন আমাকে কি করতে হবে, এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন নিয়ে ডি অরবিটালে স্থানান্তর করতে হবে। যখনই ডি অরবিটালে একটি ইলেকট্রন দিব, তখন ডিতে হয়ে গেল 10টা, এসে আমার একটা থাক, সমস্যা নাই, দুটার কাছে একটা থাকতেই পারে। তবে এস ডি অরবিটালে আমার 10টি ইলেকট্রন হয়ে গেছে, মানে ডি অরবিটালটা পূর্ণতা লাভ করছে, আমার এই মৌলটি অধিক পরিমাণে স্থিতিশীলতা অর্জন করেছে। এ দুটাই ব্যতিক্রম। তোমাদের পরীক্ষায় সৃজনশীলের ক্ষেত্রে এই খ নম্বরে প্রশ্ন করেন ক্রোমিয়ামে ইলেকট্রন বিন্যাস লিখো, বা ক্রোমিয়াম কেন অন্য সকল মৌলের চাইতে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে, এই কোশ্চেনটাই দেয়। এবং খ নাম্বার যখন কোশ্চেন দিবে, এই কপার কপার এবং ক্রোমিয়াম এই দুটার মধ্যে থেকে একটা প্রশ্ন দিবে। প্রশ্ন আউট করে দিলাম একদম। এবার আসা যাক বৈশিষ্ট্য, পর্যায় সারণীর বৈশিষ্ট্য। আমরা পড়তেছি পর্যায় সারণী, পর্যায় সারণীর বৈশিষ্ট্য।
বৈশিষ্ট্যের জন্য বেশি কিছু পড়বো না, জাস্ট দুটা লাইন পড়বো, এবং এই দুটা লাইন খুবই গুরুত্বপূর্ণ পর্যায় সারণীর জন্য। যে পর্যায় সারণী একই পর্যায়ের, একটু আগে আমি পর্যায় সারণী এরকম ভাবে পর্যায় সারণী আঁকিয়েছিলাম যে ডান দিকে যেটা যাচ্ছে এটা পর্যায়, নিচের দিকে যেটা আসতেছে সেটা হলো আমার গ্রুপ। অর্থাৎ এই ডান দিকে যেটা যাচ্ছে এটা হলো আমার পর্যায়, পর্যায় 1 নাম্বার পর্যায়, 2 নাম্বার, 3 নাম্বার, এরকম পর্যায়। আর উপর থেকে যে কলামগুলো আসতেছে এটা হলো আমার গ্রুপ, যেমন 1 নাম্বার গ্রুপ, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এরকম 18টা গ্রুপ রয়েছে। তো এই গ্রুপিং এর ক্ষেত্রে আমরা যেটা পড়বো যে একই পর্যায়ের, ধরো এটা একটা পর্যায়, 1 নাম্বার পর্যায়, তাহলে এইখানে মৌল রয়েছে, একাধিক একাধিক মৌল রয়েছে, তো একই পর্যায়ের বাম দিক থেকে যতই ডান দিকে যাওয়া যাবে মৌলের আকার তত হ্রাস পাবে, মৌলগুলো ধীরে ধীরে ছোট হয়ে আসবে। কেন আসবে সেটা বলছি। আবার একই গ্রুপের, ধরো এই গ্রুপের ক্ষেত্রে যদি বলি যে এই গ্রুপের উপর থেকে যত নিচের দিকে আসবো ততই মৌলের আকার বৃদ্ধি পাবে, এর নতুন নতুন শক্তি স্তর যুক্ত হবে। তাহলে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যত যাওয়া যাবে মৌলের আকার হ্রাস পাবে, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যত মৌল, নিচের দিকে যত যাওয়া যাবে মৌলের আকার বৃদ্ধি পাবে। এখন প্রশ্ন হতে পারে কেন বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের আকার হ্রাস পায়। ধরো কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, এরা সবাই দ্বিতীয় পর্যায়ের মৌল, এরা সবাই কি দ্বিতীয় পর্যায়ের মৌল, মানে একই পর্যায়ের মৌলই হচ্ছে। এখন কার্বন, কার্বনের যদি আঁকাই প্রথম শক্তি স্তর, এটা যেখানে 2টি ইলেকট্রন থাকে, এটা হলো দ্বিতীয় শক্তি স্তর। ইলেকট্রন, কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তার মানে ইলেকট্রন রয়েছে 6টি। কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তার মানে ইলেকট্রন রয়েছে 6টি। তো প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে কয়টি থাকবে? 4টি, 4টি। এখন যদি আমি অক্সিজেনের পারমাণবিক, কার্বন থেকে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, বাম থেকে ডান দিকে যাচ্ছি। এখন অক্সিজেনের যদি আঁকাই, অক্সিজেন প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে অক্সিজেনের পারমাণবিক, কার্বনের যেমন 6, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তাহলে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে থাকবে কয়টি? 6টি, 6টি। এখন এখন একটা প্রশ্ন যে মৌলের, এটাকে বলা হয় কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে রয়েছে নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা, বাইরে রয়েছে ইলেকট্রন। নিউক্লিয়াসের নিউট্রন এবং প্রোটন সংখ্যা থাকে, বাইরে রয়েছে ইলেকট্রন সংখ্যা। এবং এই নিউক্লিয়াস কি করে? ইলেকট্রনগুলোকে নিচের দিকে আকর্ষণ করে, নিচের দিকে। এবং এখানে বাইরের শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে হলো 4টা, এখানে ইলেকট্রন রয়েছে 6টা। এখন তোমরাই বলো যে এখানে বেশি আকর্ষণ হবে নাকি এখানে বেশি বেশি আকর্ষণ হবে? অবশ্যই 4টার তুলনায় যেখানে 6টা ইলেকট্রন রয়েছে তাদের আকর্ষণ বেশি হবে। আকর্ষণ যত বেশি, এই শক্তি স্তর ধীরে ধীরে নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসবে। আকর্ষণ কম, খুব একটা টানতে পারতেছে না, কিন্তু এখানে আকর্ষণ বেশি, শক্তি স্তর ধীরে ধীরে নিউক্লিয়াসের দিকে চেপে আসবে, ফলে এর আকার ধীরে ধীরে ছোট হতে থাকবে। এবার তাহলে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি মানে কি? পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, ফ্লোরিনের 9, এখানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তো প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, এদের মধ্যে যখন আকর্ষণ হচ্ছে, ইলেকট্রন যেখানে বেশি তাদের আকর্ষণই তো বেশি হবে, তো আকার ধীরে ধীরে ছোট হয়ে আসবে। এটা গেল একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পায়। আশা করি ক্লিয়ার। এরপরে আরেকটি টার্ম বলছিলাম যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায়? ধরো লিথিয়াম, আরেকটা হলো সোডিয়াম, আর এটা কি দিলাম? পটাশিয়াম। এবং এরা সবাই একই গ্রুপের মৌল। কত নাম্বার গ্রুপ? 1 নাম্বার গ্রুপ। এরা সবাই 1 নং গ্রুপের মৌল, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। আর লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, সোডিয়ামের 11, পটাশিয়ামের 19। লিথিয়ামে যখন 3, পারমাণবিক সংখ্যা 3, পারমাণবিক সংখ্যা 3, তার মানে ইলেকট্রন সংখ্যা রয়েছে 3টা। তো লিথিয়াম প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টি? 1টি। 3, প্রথমে 2, তারপরে 1। সোডিয়ামেরটা যদি অঙ্কন করি, যে সোডিয়াম প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে কয়টি থাকবে? 8টি। এবং একটা কথা মাথায় রাখবে যে একটা শক্তি স্তর সর্বোচ্চ 8টা ইলেকট্রন ধারণ করতে পারে, একটা কক্ষপথ সর্বোচ্চ 8টা ইলেকট্রন ধারণ করতে পারে। প্রথম শক্তি স্তর 2টা, এরপরে যতগুলো শক্তি স্তর আছে সবাই 8টি ইলেকট্রন ধারণ করতে পারে।
কারণ 8টি ইলেকট্রন ধারণ করার পর সে স্থিতিশীলতা অর্জন করে ফেলে সেই শক্তি স্তরটা। তো প্রথমে যদি 2টা হয়, আমার তো আছে 11, প্রথমে 2, এরপরে হবে কয়টা 8টা, তাহলে 2 6 2 8, পরের শক্তি স্তর 8টা, 8টা 2টা 10টা, আরো একটা আছে, তার মানে আরো একটা নতুন শক্তি স্তর যুক্ত হলো। এখানে কয়টা হবে? একটা। সোডিয়ামের 11, প্রথম শক্তি স্তর 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তর 8টি, 8 আর 2 11 হলো। তাহলে আরো একটা শক্তি স্তর আসলো, সেখানে রয়েছে একটি, 8 আর 2 10 হলো, সরি 10 হলো, এবং আরো একটি শক্তি স্তর আসলো, সেটাতে একটি ইলেকট্রন যুক্ত হলো, 11। পটাশিয়ামেরটা যদি ড্রয়িং করি, পটাশিয়াম, পটাশিয়ামের কত? 19, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে হলো 8টি, 4 6 8, তাহলে 2 আর 8 10, আছে কয়টি? 19টি, তাহলে আরো একটা শক্তি স্তর আসলো। এখানে সর্বোচ্চ 8টি থাকতে পারবে, 4 6 8, তাহলে 2 দ্বিতীয় শক্তি স্তরে 8, 10টি, পরের শক্তি স্তরে আরো 8টি, 18টি, আছে তো 19টি, তাহলে আরো একটা শক্তি স্তর যুক্ত হলো, এখানে একটি। এই হলো 19টি ইলেকট্রন। তাহলে তুমি দেখো, যখন তারা এক গ্রুপে, একই গ্রুপ উপর থেকে নিচের দিকে যাচ্ছে, তখন নতুন নতুন শক্তি স্তর যুক্ত হচ্ছে। লিথিয়ামের ছিল 2টা শক্তি স্তর, সোডিয়ামের 1 2 3, 1 2 3টা। এরপরে যখন আরো নিচের দিকে নামছে, তখন রয়েছে কি? পটাশিয়াম। পটাশিয়ামের শক্তি স্তর রয়েছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। তাহলে এর তুলনায় এর আকার বড় হয়েছে, এর তুলনায় এর শক্তি স্তর বেশি, এর আকারও বৃদ্ধি পেয়েছে। এজন্য বলা হয়েছে যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে মৌলসমূহের পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার যেটাই বলো বৃদ্ধি পায়।